আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ বাবুল হোসেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে নিউজিল্যান্ডের মেডিকেল সায়েন্সেস কাউন্সিল থেকে মেডিকেল ল্যাব টেকনিশিয়ান অথবা মেডিকেল ল্যাবরেটরি সায়েন্টিস্ট হিসেবে রেজিস্ট্রেশন নিতে পারবেন। তো মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান হিসেবে রেজিস্ট্রেশন নেওয়ার জন্য ডিপ্লোমা সার্টিফিকেট থাকলেই হচ্ছে, এবং হচ্ছে যদি আপনি মেডিকেল ল্যাবরেটরি সায়েন্টিস্ট হিসেবে রেজিস্ট্রেশন নিতে চান তাহলে আপনার অবশ্যই বিএসসি ডিগ্রি থাকবে। এই অ্যাপ্লিকেশন প্রসেসটা মূলত ৪টা স্টেপে হয়ে থাকে। স্টেপগুলো আগে আমরা প্রথমে দেখে নেওয়ার চেষ্টা করি। প্রথম স্টেপে আপনার সমস্ত ডকুমেন্ট এমএসসি বা মেডিকেল সায়েন্সেস কাউন্সিলের রিকোয়ারমেন্ট অনুযায়ী তৈরি করতে হবে। দ্বিতীয় স্টেপে আপনাকে একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে মেডিকেল সায়েন্সেস কাউন্সিলের ওয়েবসাইটে এবং রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। তৃতীয় স্টেপে আপনাকে ওরা একটা কনফার্মেশন ইমেল দেবে। তারপর হচ্ছে ফোর্থ স্টেপ বা লাস্ট স্টেপে ওরা আপনার সমস্ত ডকুমেন্ট অ্যাপ্লিকেশন রিভিউ করবে এবং একটা ডিসিশন দেবে। ওকে, এখন আমরা দেখে নিই যে কি কি ডকুমেন্ট আসলে লাগবে আপনার রেজিস্ট্রেশনের জন্য। অবশ্যই আপনার একাডেমিক ট্রান্সক্রিপ্ট লাগবে, একাডেমিক সিলেবাস লাগবে। তারপরে হচ্ছে আপনি যদি কোনো ইন্টার্নশিপ, ক্লিনিক্যাল প্লেসমেন্ট অথবা ট্রেনিং করে থাকেন আপনার বিএসসি করার সময়, তাহলে সেইটা যে লগবুক আছে সেই লগবুকটা আপনাকে তৈরি করতে হবে। তারপরে একজন পার্সোনাল, মানে একজন ব্যক্তিগত এবং হচ্ছে একজন প্রফেশনাল রেফারেন্স লাগবে। এরপরে আপনি যদি আপনার লাইফে কখনো আপনার নেম চেঞ্জ করে থাকেন তাহলে অবশ্যই নেম চেঞ্জের এভিডেন্স দিতে হবে। এরপরে আপনার ক্রিমিনাল কনভিকশন চেকস বা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা আপনাকে দেখাতে হবে। এরপর আপনি যে দেশে প্র্যাকটিস করছেন সেই দেশের যে প্র্যাকটিস রেজিস্ট্রেশন সেইটা আপনাকে প্রিপেয়ার করতে হবে, গুড স্ট্যান্ডিং সার্টিফিকেট প্রিপেয়ার করতে হবে। এরপরে আপনি যদি কোথাও চাকরি করে থাকেন তাহলে সেই চাকরির এভিডেন্স অফ এমপ্লয়মেন্ট বা হচ্ছে এক্সপিরিয়েন্স ডকুমেন্টেশন ফর্ম দিতে হবে, সাথে আপনি লেটার অফ অথেন্টিসিটি দিতে পারেন। এরপরে কালচারাল কম্পিটেন্সির একটা সার্টিফিকেট আপনাকে শো করতে হবে। এটা সম্পর্কে আমি একটু পরে ডিসকাস করব। ইংলিশ ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট লাগবে এবং হচ্ছে পেমেন্ট করা লাগবে, ফি পেমেন্ট করা লাগবে। এই হচ্ছে মোটামুটি ডকুমেন্টস। এবার চলুন আমরা দেখে নিই কিভাবে আপনার ডকুমেন্টগুলো তৈরি করতে হবে বা ওদের স্ট্যান্ডার্ড অফ প্রফিসিয়েন্সি গুলা কি। একাডেমিক ট্রান্সক্রিপ্টের ক্ষেত্রে আপনাকে যেটা করা লাগবে, আপনি যে ইনস্টিটিউট বা ইউনিভার্সিটি থেকে আপনার সার্টিফিকেট পাইছেন সেইখান থেকে অবশ্যই একটা ভেরিফাইড এবং ফাউন্ড কারেক্ট লেখা সার্টিফিকেট আপনাকে নিতে হবে। এরপরে সেইটাকে নোটারি করে নিতে হবে। বেসিক্যালি আপনার সমস্ত ডকুমেন্টকেই নোটারি পাবলিকেশন করে নিতে হবে। এটা হইতে পারে পোস্ট অফিস থেকে নিতে পারেন, একজন সলিসিটর বা আইনজীবীর কাছ থেকে নিতে পারেন, এরকম। তো একইভাবে আপনার সার্টিফিকেটটাও লাগবে। পাশাপাশি আপনার যে একাডেমিক সিলেবাস, আপনি যে সিলেবাসে আপনার বিএসসি বা ডিপ্লোমা কমপ্লিট করছেন সেই সার্টিফিকেটটা, সিলেবাসের কপিটা লাগবে। অবশ্যই সেইটা ইউনিভার্সিটির দ্বারা ভেরিফাইড হইতে হবে। এই সার্টিফিকেটটা বা সরি এই সিলেবাসটা আপনাকে নোটারি করে নিতে হবে। তো অবশ্যই আপনার যে সাবজেক্ট গুলো আছে, কত ঘন্টা আপনি পড়েছেন, এন্ট্রি রিকোয়ারমেন্টস সবকিছুই যেন আপনার সিলেবাস বা কারিকুলামে উল্লেখ থাকে। এরপরে ক্লিনিক্যাল লগবুক, আপনি যখন ইন্টার্নশিপ বা ফিল্ড ট্রেনিং বা ক্লিনিক্যাল প্লেসমেন্ট যেটা করছেন সেইটার একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে আসতে হবে যে আপনি কত তারিখ থেকে কত তারিখ করেছেন, কার সুপারভিশনে করেছেন, তারপর হচ্ছে কি কি টেস্ট আপনি শিখতে পেরেছেন, লার্নিং আউটকামস, এগুলার ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ড আছে সেই অনুযায়ী তৈরি করলে আমার মনে হয় ভালো হয়। এরপরে আপনাকে যে পার্সোনাল এবং প্রফেশনাল রেফারেন্স লাগবে সেটা আপনাকে দিতে হবে। এখানে ওরা বলতেছে যে হচ্ছে দুইজন পার্সোনাল, একজন পার্সোনাল এবং একজন প্রফেশনাল রেফারেন্সের ইমেল অ্যাড্রেস আপনাকে দিতে হবে, যাদেরকে সরাসরি মেডিকেল সায়েন্সেস কাউন্সিল থেকে জিজ্ঞাসা করা হবে আপনার সম্পর্কে। তো অবশ্যই যেন কোনো রেফারেই যেন আপনার ব্যক্তিগতভাবে পরিচিত বা আপনার ফ্যামিলি মেম্বার না হয়, এটা খেয়াল রাখতে হবে। এরপর আপনার হচ্ছে একটা আপডেট এবং ডিটেইলড কারিকুলাম ভিটা লাগবে বা সিভি লাগবে। আপনি চাইলে একজন এক্সপার্ট বা প্রফেশনাল এক্সপার্টকে দিয়ে সিভি লিখে নিতে পারেন। কিছু টাকা খরচ করলে এটা করে নিতে পারেন। আদারওয়াইজ আপনি যদি মনে করেন যে আপনি আপনার যে এক্সিস্টিং সিভি আছে সেইটা আম, ভালো, তাহলে তো কোনো কথাই নাই। এরপরে আপনার হচ্ছে যে পাসপোর্ট আছে, পাসপোর্টের ফটোকপিটাকে আপনার নোটারি করাই নিতে হবে।
আশা করি বাংলাদেশে মেডিকেল টেকনোলজির কারোরই নেম চেঞ্জ করা লাগে নাই। যদি করা লাগে তাহলে আপনাকে সেই নেম চেঞ্জটা শো করতে হবে। এরপরে ক্রিমিনাল কনভিকশন চেঞ্জ। তো আপনি যে দেশে থেকেছেন, অ্যাটলিস্ট 12 মাস থেকেছেন, সেই সমস্ত দেশের ক্রিমিনাল কনভিকশন চেক আপনাকে করে নিতে হবে। ধরেন আমি ইংল্যান্ডে আছি, বাংলাদেশে ছিলাম, বাংলাদেশের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে এবং ইংল্যান্ডের ডিবিএস চেক সার্টিফিকেট, যেটাকে এইখানকার ইংল্যান্ডের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বলা হয়, সেটা আপনাকে কালেক্ট করতে হবে। তো ওদের ফর্ম আছে, ওই ফর্ম দেখে আপনি হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স করিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, এই ব্যাপার নিয়ে আমরা পরে আলোচনা করব। এখন আসলে টোটাল ব্যাপারটা নিয়ে আলোচনা করছি। এরপরে আপনি যে মনে করেন বাংলাদেশে প্র্যাকটিস করেন, বাংলাদেশের মেডিকেল টেকনোলজি ফোরাম থেকে আপনি হচ্ছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট কালেক্ট করতে পারবেন। মেডিকেল টেকনোলজি ফোরাম থেকে আপনার এভিডেন্স অফ গুড স্ট্যান্ডিং সার্টিফিকেটও কালেক্ট করতে পারবেন। এরপরে আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করেন সেইখান থেকে একটা এক্সপিরিয়েন্স লেটার নেবেন, একটা লেটার অফ অথেন্টিসিটি নেবেন, যেটা দিয়ে প্রমাণ করবে যে আপনার এক্সপিরিয়েন্স ডকুমেন্টটা আসলে অথেন্টিক কিনা। এরপরে মেইন যে ব্যাপার সেটা হচ্ছে কালচারাল কম্পিটেন্সি। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন আপনি যে নিউজিল্যান্ডে চাকরি করবেন সেই জন্য আপনার একটা ওইখানকার কালচারাল কম্পিটেন্সি সার্টিফিকেট লাগবে। আপনি সিম্পলি এইখানে হচ্ছে যে ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া আছে, এখানে ক্লিক করলে আপনি কালচারাল কম্পিটেন্সির 2টা প্যাকেজ পাবেন। আমরা যাই, ওখানে গেলে আপনারা হচ্ছে কালচারাল কম্পিটেন্সি এবং ফাউন্ডেশনাল কোর্স ইন হেলথ কেয়ার অ্যান্ড দ্য টাইটিলিটি 2টা কোর্স পাবেন। তো আপনি অবশ্যই হেলথ কেয়ার অ্যান্ড দ্য টাইটিলিটি ওইটা গিয়ে এই কোর্সটা কমপ্লিট করবেন। এটার জন্য খরচ হবে আলাদা 99 পাউন্ড, সরি 99 নিউজিল্যান্ডের যে ডলার আছে সেইটা। তো তারপরে আপনি ওইখানের কোর্সটা কমপ্লিট করলে একটা সার্টিফিকেট পাবেন। এরপর আসে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এইখানে ওরা আসলে 3টা অপশন দিয়ে রেখেছে। হ্যাঁ, তো 3টা অপশনের একটি হচ্ছে আইএলটিএস বা ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম বা টোফেল হইতে পারে, অথবা হচ্ছে নিউজিল্যান্ডের যে টেস্ট আছে ওইটি, যেটা সেটা আপনি করে নিতে পারবেন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আপনার ডিগ্রি যদি ইংলিশে হয়ে থাকে, দ্যাট মিনস আপনার পড়াশোনাটা যদি মিডিয়াম অফ ইংলিশে হয়, তাহলে আপনি কিন্তু MOI সার্টিফিকেট দিয়ে আপনি হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি এই সার্টিফিকেটটা রেডি করতে পারবেন। এরপরে ফি পেমেন্ট, আপনাকে অবশ্যই ফি পেমেন্ট করতে হবে। মোটামুটি ছিল এইগুলাই ডকুমেন্ট প্রিপারেশন। এখন রেজিস্ট্রেশন কমপ্লিট করতে আসলে কতদিন সময় লাগে? এই মেডিকেল সায়েন্সেস কাউন্সিলের রেজিস্ট্রেশন কমপ্লিট করতে 12 সপ্তাহ সময় লাগে। 12 সপ্তাহে আসলে 3 মাস হয়। এখন আপনি যদি সমস্ত ডকুমেন্ট ঠিকঠাকভাবে আপলোড করেন এবং হচ্ছে আপনি যে সমস্ত ডকুমেন্ট পাঠাইছেন, ইউনিভার্সিটি, এমপ্লয়ার, তারপর হচ্ছে আপনার রেফারি, এরা যদি সবাই নির্দিষ্ট সময়ের মধ্যে রিপ্লাই দেয়, তাহলে লেস দ্যান 12 সপ্তাহের মধ্যেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাবে। এখন আপনি রেজিস্ট্রেশন পেয়ে গেলেন, রেজিস্ট্রেশন পাওয়ার পর আপনাকে কি করতে হবে? আপনাকে অ্যাপ্লাই করতে হবে APC এর জন্য। এটা হচ্ছে অ্যানুয়াল প্র্যাকটিসিং সার্টিফিকেট। এইটা ছাড়া আপনি নিউজিল্যান্ডে প্র্যাকটিস করতে পারবেন না। আচ্ছা, এখানে আপনি যদি রেজিস্ট্রেশন পাওয়ার পর APC বা অ্যানুয়াল প্র্যাকটিসিং সার্টিফিকেটের জন্য আবেদন করতে চান, তাহলে অবশ্যই আপনাকে নিউজিল্যান্ডে মুভ করতে হবে। তো আপনি তো রেজিস্ট্রেশন পাইলেন, এখনো তো নিউজিল্যান্ডে যেতে পারেন। নিউজিল্যান্ডে তখনই যাবেন আপনি যখন চাকরি পাবেন। তো আপনি তো চাকরি পাননি, তাহলে নিউজিল্যান্ডে কিভাবে মুভ করবেন? তো সেই জন্য আপনাকে নিউজিল্যান্ডে মুভ করার আগে প্রভিশনাল রেজিস্ট্রেশন এবং সুপারভিশন পিরিয়ড বা প্রভিশনাল APC এর জন্য আবেদন করতে হবে। তো আপনি, আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই নিউজিল্যান্ডে মুভ করতে হবে ফুল APC পাওয়ার জন্য। তো ইন দ্য মিন টাইম আপনি প্রফেশনাল রেজিস্ট্রেশন এবং সুপারভিশন পিরিয়ডের জন্য আবেদন করতে পারবেন। মেনলি নিউজিল্যান্ডে চাকরি করার জন্য রেজিস্ট্রেশন পাওয়ার পর আপনাকে 3 মাস থেকে 24 মাসের জন্য
একটা হচ্ছে ট্রেনিং বা সুপারভিশন পিরিয়ডের মধ্যে দিয়ে যেতে হবে। তো এই 3 মাস বা 24 মাস সময়ের পর আপনি ফুল রেজিস্ট্রেশন পাবেন, এপিসি এর ফুল রেজিস্ট্রেশন পাবেন। তো তার মানে যেটা দাঁড়াচ্ছে সেটা হলো আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন নিতে হবে এবং হচ্ছে প্রভিশনাল এপিসির জন্য আবেদন করতে হবে। তারপরে আপনি সরাসরি যে রিক্রুটার এজেন্সি আছে বা সরাসরি নিউজিল্যান্ডের যে জব পোর্টাল গুলো আছে সেইগুলোতে আপনি অ্যাপ্লিকেশন করবেন। অ্যাপ্লিকেশন করার পর যেটা হবে, আপনার অ্যাপ্লিকেশন অবশ্যই লেখা থাকবে ব্যাপারটা এইরকম ভাবে যে আপনি নিউজিল্যান্ডের রেজিস্টার্ড মেডিকেল ল্যাবরেটরি সায়েন্টিস্ট এবং হচ্ছে প্রফেশনাল এপিসি আছে এবং আপনি নিউজিল্যান্ডে মুভ করার জন্য এলিজিবল। তখন আপনাকে এমপ্লয়ার বা রিক্রুটার এজেন্সি হচ্ছে ইন্টারভিউ কল করবে অ্যান্ড দেন আপনাকে হচ্ছে সুপারভাইজড ট্রেনিং এর জন্য অফার লেটার পাঠাবে এবং আপনি যদি অফার অ্যাকসেপ্ট করেন দেন কি হবে, তখন আপনি নিউজিল্যান্ডে চলে যাবেন এবং 3 মাস বা 24 মাস যতটুকু প্রয়োজন হয় আপনি সুপারভাইজ ট্রেনিং কমপ্লিট করার পর একদম এপিসি বা ফুল প্র্যাকটিসিং সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন, যেখানে সুপারভাইজার আপনার হচ্ছে সম্পর্কে একটা অ্যাসেসমেন্ট দেবে, পজিটিভ অথবা নেগেটিভ। তো পজিটিভ অ্যাসেসমেন্ট যদি দেয় তাহলে আপনি মেডিকেল ল্যাবরেটরি সায়েন্টিস্ট হিসেবে ওই প্রতিষ্ঠানে চাকরি করতে পারবেন। আদারওয়াইজ যদি নেগেটিভ হয় অ্যাসেসমেন্ট, আপনাকে হয়তো পুনরায় এপিসি এর জন্য আবেদন করতে হবে বা অ্যাসেসমেন্টের জন্য আবেদন করতে হবে। আদারওয়াইজ আপনাকে বাংলাদেশে ফেরত আসতে হবে। তো আজকে এইটাই ছিল মূলত মূল ভিডিও। নেক্সট ভিডিওতে আমি ইনশাআল্লাহ হচ্ছে স্টেপ বাই স্টেপ ডকুমেন্ট কিভাবে প্রিপেয়ার করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। সি ইউ নেক্সট টাইম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস। এবং হচ্ছে আর একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আপনি যদি মনে করেন যে আপনি নিজে নিজে অ্যাপ্লিকেশন না করে আমার হেল্প নেবেন, তাহলে ফিল ফ্রি টু কল মি এট এনি টাইম। বাই বাই।